জনতাকে তো অবশ্যই ইউজ করা হয়েছে। ছাত্র জনতা না থাকলে এই জয় কখনোই আসতো না। আন্দোলনটা প্রথমে ছাত্রদের ছিল, পরে এসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে অ্যাড হয়েছে। তখন এই মানে আন্দোলনটা তার স্টুডেন্ট পর্যায়ে থাকেনি, কোটার আন্দোলন থাকেনি, তখন এই আন্দোলনটা অন্য একটা পর্যায়ে চলে গেছে, এটা সবাই জানে। তো একটা কথা যে স্টুডেন্টকে দের ব্যবহার করে, এটা আসলে আমি মনে করি যে অনেক বহু বছরের একটা প্ল্যান না ছাড়া একটা প্ল্যান প্রোগ্রাম অবশ্যই ছিল, যেটা না ছাড়া আসলে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া কখনোই বা এত বড় একটা স্টেপ কখনোই সম্ভব হতো না। তো এখানে স্টুডেন্টদেরকে ব্যবহার করা হয়েছে, এটা আসলে ঠিক হয়নি। কারণ একটা সন্তান ছোট থেকে মানুষ মানে বড় করে মানে উঠাইতে যে কতটুকু কষ্ট হয় এটা শুধুমাত্র বাবা মাই জানে। সেই সন্তানের বুকে যখন গুলি লাগে তখন ওই বাবা মার কষ্ট আপনিও বুঝবেন না, আমিও বুঝবে না, কোনো সমন্বয়কে বুঝবে না, কোনো সরকারই বুঝবে না, শুধু ওই কষ্টটা বাবা মাই বুঝবে। তো এখানে এই স্টুডেন্টদেরকে ব্যবহার করে তাদেরকে মারার আসলে ব্যাপারটা যেটা, সেটা আসলে আমি মনে করি খুবই খারাপ, খুবই খারাপ। একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, অনেকেই আছে যারা টাকা পয়সা কিছুই পায় নাই, কিন্তু যারা মানে ওই যে থাকে না যে আমি অমুকের সাথে চলছি, আমার কিছু হয় নাই, আমার নামটা ঢুকাই দেন তো আমি যাতে টাকা পাই, এমন অনেকে টাকা পেয়ে গেছে। ঠিক আছে, তো প্রপার কারা শহীদের ফ্যামিলিতে কারা টাকা পাচ্ছে বা শহীদের ফ্যামিলির সাথে কতটুকু মানে তারা অ্যাটাচড আছে, এটা আমার মনে হয় না তারা পুরোপুরি অ্যাটাচড আছে। তাহলে তো শহীদের পরিবাররা বিভিন্ন জায়গায় দেখলাম তাদের পরিবার থেকে বিভিন্ন কথা উঠে আসছে, তারা তাদের সাথে কেউ দেখা করতে যায় না। প্রথম হ্যাঁ গিয়েছিল, আশ্বাস দিয়েছিল, পরে আর কেউ দেখা করতে যায় না। এখনও ঢাকা মেডিকেল বলেন, এরপর বিভিন্ন হাসপাতাল বলেন, তারা চিকিৎসাধীন আছে, তারা এখনও মাথায় গুলি নিয়ে ঘুরছে, পায়ের ভিতরে রড নিয়ে ঘুরছে। তো তারা কই? এখন তারা রাজনৈতিক নতুন দল গঠনে ব্যস্ত। তাহলে তাদের জীবন নিয়ে খেলা করে এই যে নতুন দল গঠন করার একটা যে বিষয়, এটা আসলে হাস্যকর ছাড়া আমি কিছুই মনে করি না। আমি আসলে সমন্বয়ক মনে করি ওয়ান কাইন্ড অফ একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, এটা একটা গালি। এটা আমি সমন্বয়ক যে ওয়ার্ডটা, একটা গালি মনে করি বর্তমানে। এটা আমার মনে হয় না, হ্যাঁ নাহিদ ভাইয়া তাদেরকে যখন তুলে নিয়ে যাওয়া হয় সে তাদের উপর একটা অত্যাচার করেছে, এটা আসলে আমরা সবাই দেখেছি। তো কিন্তু এই যে তাদের যে গুলি লাগার কথা যে কোশ্চেন করলেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা স্টুডেন্টও মারা যায়নি না। ঢাকা ইউনিভার্সিটি সাধারণ পাবলিক মারা গেছে, বেসরকারি ইউনিভার্সিটির যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে এখান থেকে অনেক স্টুডেন্ট মারা গেছে। তো ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা স্টুডেন্টও মারা গেছে বলে আমি এখন পর্যন্তও জানি না কে বা কারা মারা গেছে। তো আমি যতদূর জানি সেটা এখন পর্যন্ত ওরা যারা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে, ইউল্যাব আছে, মানে বিভিন্ন প্রতিষ্ঠান, যেটা এখান থেকে অনেক স্টুডেন্ট মারা গেছে নর্থ সাউথ। মানে প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া যদি কেউ বলে যে মাঝখানে যে তারা মারামারি করলো না, প্রাইভেট ইউনিভার্সিটি আর পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা, আমরা যদি অস্বীকার করি যে প্রাইভেট আমাদের জন্য কিছু করে নাই, এটা আসলে বলবো যে আসলেই একটা মিথ্যা প্রলাপ ছাড়া কিছু না। কারণ এই আন্দোলনটা সব শ্রেণীর স্টুডেন্ট এসেছিল, স্কুল কলেজ সবাই এসেছিল, ছোট ছোট বাচ্চারা বাবা মার হাত ধরে এসেছিল, তাই না? এটা তো কোনো স্বার্থ বিচার করে আসেনি। এরা মনে করেছে যে ছোট ছোট বাচ্চাদের তো কোনো ওইভাবে বুদ্ধি হয় না, তারা কেন এসেছে। ওই একটা আবেগের জায়গা যে আমার ভাই মরছে, আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে, আমার এখানে ছুটে যাওয়া উচিত, এটার জন্য সবাই গেছে। বাট এটা যে পরে এসে টোটালি মানে রাজনৈতিক একটা পর্যায়ে চলে যাবে, টোটালি একটা মানে কি বলবো, মানে তাদেরকে যে ব্যবহার করা হবে, এটা আসলে কেউই জানতো না, কেউ এইভাবে জানতো না। বাট যাদের জানা তারা জানতো। তো সমন্বয়করা আমি মনে করি যে কেউ কোনো ইনজুরিতে ছিল না, শুধুমাত্র আমরা যতটুকু জানি যে নাহিদ ভাইয়া ছিলেন, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, এতটুকুই। সে অত্যাচার করবেন যে ৭১ বড় না ২৪ বড়, এটাই তো কোশ্চেন করবেন না, এটার আসলে কোনো অ্যান্সার নেই। আমি বলবো যে সেটা একটা যুদ্ধ ছিল, সেখানেও আমার মানুষ মরেছে, এটা আমরা অন্য দেশ দ্বারা আমরা একটা হ্যাঁ এটাই আমরা তখন অন্য দেশ দ্বারা অত্যাচারিত হয়েছি। আর যখন আমরা ২৪ থেকে আমরা স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার জন্য একটা আন্দোলন করেছি, এটা দুই জিনিস, টোটালি আলাদা একটা ব্যাপার। তো এখানে আসলে ৭১ বড় নাকি ২৪ বড়, এই কোশ্চেনটা টোটালি লেম একটা কোশ্চেন বলে আমি মনে করি। এই ধরনের কোশ্চেন আসলে করা আমি মনে করি ঠিক না, কারণ হ্যাঁ
আমি দ্বিতীয়বারের মতো স্বাধীন বলতে হ্যাঁ, এটা তো অবশ্যই স্বাধীনতা, স্বৈরাচার থেকে মুক্তি, একটা অত্যাচারের হাত থেকে। তখন আমরা স্বৈরাচারের মানে স্বৈরাচার বলতে অন্য দেশ দ্বারা স্বৈরাচারিত হয়েছি, উপনিবেশিক শক্তি দ্বারা আর কি আমরা ওরা অত্যাচারিত হয়েছি, আর দেশের ভিতরে একটা নির্দিষ্ট সরকার দ্বারা আর কি, শাসক দ্বারা আমরা অত্যাচারিত হয়েছি। এই হচ্ছে পার্থক্য, যে দেশের ভেতরে দেশের একটা যুদ্ধ বলা আর ওটা অন্য দেশের সাথে অন্য দেশের একটা যুদ্ধ। সমন্বয়ক মনে করি ওয়ান কাইন্ড অফ একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, এটা একটা গালি। এটা আমি সমন্বয়ক যে ওয়ার্ডটা, একটা গালি মনে করি বর্তমানে। এটা হচ্ছে আমার মনে হয় না, হ্যাঁ নাহি। আসলে বাংলাদেশের মানুষ বারবার স্বপ্ন দেখে আর বারবার হতাশ হয়ে যায়, এবং এই স্বপ্নভঙ্গের কারণ হলো যাদেরকে নিয়ে স্বপ্ন দেখে তারা অর্থের লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে, এবং তারা মিসগাইড হয়ে যায়। তো মানুষ আসলে হতাশ হয়ে পড়ে যে কার উপর ভরসা করলাম। যে উপদেষ্টাদের পিএস এপিএসকে অপসারণ করা হচ্ছে, আমি তো দেখি যে পিএস এপিএস তারা হুকুমের দাস। আমি তো মনে করি মূল কালপ্রিট হলো উপদেষ্টারা নিজেরাই। এখন উপদেষ্টারা বাঁচার জন্য তারা পিএস এপিএসের উপরে ছুরি চালায় দিচ্ছে। এটা হলো আমার অবজারভেশন। কেন আমি এটা আমার অবজারভেশন বলছি, দেখেন আমরা মাসুদ নামের একজনকে উত্তরায় 2 কোটি টাকার জন্য ধরেছিলাম। সেই মাসুদ সিমেন্টের বস্তার ভিতরে 2 কোটি টাকা করে নিয়ে যাচ্ছিল। আমরা হালকা উত্তম মাধ্যম দিলাম, এরপরে সেনাবাহিনীর হাতে দিয়ে দিলাম যে এই লোক কেন সিমেন্টের বস্তায় টাকা নিল। সেই লোককে আসিফ মাহমুদ কি করলো, 413 কোটি টাকার একটা প্রকল্প দিয়ে দিল ই লার্নিং, তার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে। এই মাসুদটা আসলে কে? এই মাসুদ হলো উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করেছিল। সেই মাসুদকে আমরা 2 কোটি টাকা দিয়ে ধরলাম, সেনাবাহিনীর কাছে হস্তান্তর করলাম। অসংখ্য নিউজ হলো। আসিফ মাহমুদের সাহস কতটুকু, ওর সাহস দেখে আমি আশ্চর্য হচ্ছি। এই আওয়ামী লীগের দোসরকে, সে আওয়ামী লীগের সময়ে 8 জেলার এই ধরনের একটা প্রকল্প নিয়েছিল শেখ হাসিনার কাছ থেকে। তাহলে যে শেখ হাসিনার কাছ থেকেও প্রকল্প সুবিধা পায়, সেই ব্যক্তি আসিফ মাহমুদ তার কাছ থেকেও প্রকল্প সুবিধা পায়। তো এই জন্য তো আমাদের গণ অভ্যুত্থানটা হয়নি। আপনারা আছেন পিএস এর বিরুদ্ধে। আসলে এরা যে এই যে ওয়াসাতে এতগুলো নাম এপিএস স্যার, হ্যাঁ, মোয়াজ্জেমের নাম এখানে আসলো, এটা কি আসলে মোয়াজ্জেম তার ক্ষমতায় ওইখানে গিয়ে এতগুলো নামে নিয়োগ নিল, নাকি তাকে আসিফ মাহমুদ সেখানে পাঠিয়েছিল? আমি গতকালকে প্রশ্ন করেছি, এটা আজকে কিছু গণমাধ্যমে আসছে যে আসিফ মাহমুদ সুইজারল্যান্ডে কেন গেল, তার সুইজারল্যান্ড যাওয়ার কারণ কি? সে তো পররাষ্ট্র বিষয়ে কোনো দায়িত্বশীল কেউ না, সে তো প্রবাসী কল্যাণ বিষয়ে কোনো দায়িত্বশীল কেউ না, তাই না? তো সে এখানে কেন গেল? সুইজারল্যান্ডে যে সকল রাজনৈতিকবিদরা যায়, আমরা জানি যার টাকা রাখার জায়গা নাই, সে টাকা রাখার একটা জায়গা খোঁজার জন্য সুইজারল্যান্ডে যায়। এটা হলো সাধারণ একটা কমন পারসেপশন। এইটা তো একটা দেখলাম। আরেকটা হলো সে দুবাই না কোথায় গেল মধ্যপ্রাচ্যে, সেখানে গিয়ে দেখলাম আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের রাজনীতি করতো, আওয়ামী লীগের হয়ে দূতাবাসগুলোতে পাসপোর্টের দালালি করত আওয়ামী লীগ নেতা, তাদেরকে আসিফ মাহমুদ ফুল দিচ্ছে, তাই না? তো এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? এরকম হলে মানুষ বিশ্বাস করবে কিভাবে বলেন? এজন্য আমরা এই বিষয়গুলো তুলে ধরছি। আমাদেরকে অনেকে বলছে ভাই এত ভুল ধরেন সমাধান কি? এখন আমি তো সরকারের দায়িত্বশীল জায়গায় নাই, আমি তো বেতন খাই না। তো তোমরা যারা বেতন খাও, তোমরা যারা সুবিধা নাও, সমাধান তোমাদেরকে বার করতে হবে। আমরা ভুল ধরে অর্ধেক কাজ তো করে দিচ্ছি, তাই না? আর বাকি অর্ধেক কাজ যদি করতে না পারো, তাহলে এখানে বসে আসো কেন? ছাইরা দাও ভাই, দেশের মানুষ বাঁচুক। জুলাই গণ অভ্যুত্থানের যে একটা স্পিরিট, একটা স্পৃহা মানুষের মধ্যে তৈরি হয়েছিল যে আমরা একটা পরিবর্তনের রাজনীতি দেখব, অসততা, দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, লবিং, তদবির, এইসব থেকে আমরা মুক্তি পাব। কিন্তু এরা এমনভাবে হামলে পড়ছে, এই হামলে পড়ার বিষয়টা পুরোটা আমাদেরকে মানে মেসাকার একটা অবস্থা। সেই সচিবালয় থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়, ইউনিয়ন পরিষদের কার্যালয়, উপজেলা কার্যালয়, ওয়ার্ড পর্যন্ত এই সমন্বয়ক দিয়ে এক ধরনের লুটপাট, তদবির, বাণিজ্য কী যে হচ্ছে, মানে চাল চুরি করছে তারা। হ্যাঁ, গরিব মানুষের জন্য বরাদ্দকৃত চাল তারা নিজের মতো করে চাল চুরি করছে, দলীয় প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য চাল চুরি করছে। এইটা তো ভাই কথা ছিল না। আমরা আমাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছি, কিছু দালাল চাটুকার তারা তেলবাজি করে, এগুলো ধরলে তাদের মন খারাপ হয়। আমি বলি মন খারাপ হওয়ার কারণ নাই। মন খারাপ হচ্ছে কেন তোমার?
এইগুলো ঘটছে রে ভাই, তোমরা এগুলো সমাধান করতে বলো। আমরা ধরায় দিয়ে উপকার করতেছি। ডক্টর ইউনূস স্যারের দুর্নাম আমি ভুল ধরার কারণে হয় না। আমি ভুল ধরলে ডক্টর ইউনূসের নাক কাটা যায় না। ডক্টর ইউনূসের নাক কাটা যায় তার আশেপাশের লোকগুলো যখন চুরি চামারি করে, ওই কাজটাতে নাক কাটা যায়। সো আই এম নট রেসপন্সিবল, আমি রেসপন্সিবল না। আমরা ভুল ধরেছি, এদের জন্য ওদের কৃতজ্ঞ থাকা উচিত। বিগত সময়ে যে প্রশাসনিক কাঠামো ছিল সেইখানে এই ধরনের মব ছিল না, যে একটা মব সৃষ্টি করে একটা মানুষকে জিম্মি করা হচ্ছে, তাকে চাকরি থেকে সরানোর ভয় দেখানো হচ্ছে, এরপরে তাকে সে এখন আত্মসমর্পণ করছে কিছু টাকা নিয়ে। এই প্রথাটা আগে ছিল না। এটা এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে সময়ে যারা এই গণ অভ্যুত্থানের ক্রেডিট নিয়েছে তারা এই কাজটা করেছে। যখন যেখানে যাকে অপছন্দ হয়েছে মব তৈরি করেছে, টাকা দিলে সমাধান হয়েছে, টাকা না দিলে সমাধান হয়নি। আবার এই মবগুলোর পিছনে ধরেন একজন অধ্যক্ষকে সরাবে, তারা একজন প্রিন্সিপালকে সরাবে, প্রধান শিক্ষককে সরাবে, দেখা যাচ্ছে অন্য একজন মানে শিক্ষক সে প্রিন্সিপাল হতে চায়, সে এখন এই মবের পিছনে অর্থায়ন করে যে তোমরা যাই কাঁচাল লাগাও তাহলে পদত্যাগ করবে, আমার পথ ক্লিয়ার। এই অসততা অসাধুতা আগে এইভাবে কখনো ছিল না, যেটা আমাদেরকে দেখতে হলো, তাই না? সচিবালয়ে একজন সমন্বয়কের কাজ কি আমরা জিজ্ঞাসা করছি, জেলা প্রশাসক অফিসে কাজ কি, ইউনিয়ন পরিষদে কাজ কি তার, তাই না? নয়া জমিনদার, এই তো এই বাচ্চা বাচ্চা ছেলেপেলেকে এই টাকার জায়গাগুলো দেখায় দিছে, দিয়ে এরা লেখাপড়া বাদ দিয়ে একটা অসম্মত প্রতিযোগিতায় নেমে গেছে। এবং এদেরকে দেখে দেখে আরও যারা আন্দোলন সংগ্রামে ছিল তারা হতাশায় ভুগছে। ওরা এত কিছু করলো, আমরা কি করলাম? পুরো জেনারেশনের ভিতরে একটা হতাশা চলে আসছে। হ্যাঁ, যে কিছু আহত আছে তারা ফ্রাস্ট্রেশনে ভুগতেছে, আমরা তো আহত হয়ে কি করলাম, অমুকে 100টা গাড়ি নিয়ে যায়, অমুকে 200টা গাড়ি নিয়ে যায়, হেতু একটা বন্দুকের গুলিও খায় নাই, কারো চর থাপ্পড়ও খায় নাই, জেলেও যায় নাই, হে এত কেন? এই জায়গা থেকে ফ্রাস্ট্রেশনটা আসতেছে। যখন বিপ্লবীরা ফ্রাস্ট্রেটেড হয়, যখন দেখে যে তাদের সময়ে আন্দোলনকারী অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়েও ব্যাপক বেনিফিট নিচ্ছে, তখন তাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল ইফেক্ট পড়ে, যে কারণে সামাজিক বিশৃঙ্খলাগুলো বাড়ছে।